আমার নাম প্রীতি। শুনতে পাচ্ছ তোমরা? আমার নাম প্রীতি। আজ তোমাদের কাছে যে গল্পটা আমি শুরু করতে চলেছি সেটা শুধুই একটা গল্প নয়, এটা আমার জীবনের একটা অধ্যায়। এমন একটা গোপন অধ্যায় যেটা কাউকে বলা যায় না, কোনোদিন হয়তো বলা উচিতও নয়। প্রথমেই একটা কথা বলি, তোমরা যারা আমাদের চ্যানেলটিকে এত ভালোবাসো, গল্পগুলো মন দিয়ে শোনো, তাদের কাছে একটা ছোট্ট অনুরোধ, প্লিজ যারা নতুন এসেছো তারা সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা ঘন্টার দাঁতনটা একটু টিপে দিও। তোমাদের একটা লাইক আর কমেন্টই আমাদের এই চ্যানেলটাকে বাঁচিয়ে রাখে। যাই হোক, এবার আসি আমার কথায়। তোমরা হয়তো ভাবছো আমি কেন আজ এত ভেঙে পড়া গলায় কথা বলছি। আসলে এই গল্পটা বলতে গেলে আমার বুকটা ফেটে যায়। এটা আমার জীবনের ভুল ছিল না ঠিক, আমি জানি না, শুধু জানি এটা ছিল সময়ের খেলা আর দুটো নিঃসঙ্গ মানুষের মনের গোপন ইচ্ছে। তখন আমার বিয়ে হয়েছে মাত্র 2 বছর। শ্বশুরবাড়ি বলতে একটা যৌথ পরিবার, শ্বশুরমশাই, শাশুড়ি মা আর আমার স্বামী রতন। রতন একটা নামী কোম্পানিতে চাকরি করত, আর সেই চাকরির জন্য তাকে প্রায়শই বাইরে থাকতে হতো। মাসখানেকের জন্য একবার গেল তো ফিরতে হয়তো 2 মাস লেগে যেত। প্রথম প্রথম খুব কষ্ট হতো, নতুন বিয়ে, নতুন ঘর, তার ওপর স্বামী কাছে নেই। শাশুড়িমা মানুষটা খারাপ নন, তবে একটু কড়া মেজাজের। বাড়ির সব কাজ, নিয়ম কানুন সব কিছুতেই তার একটা রাশভারী ভাব ছিল, ভুল হলেই 2 কথা শুনিয়ে দিতেন। আর শ্বশুরমশাই অরুণ চৌধুরী, মানুষটা ছিলেন পুরো উল্টো, শান্ত, ধীর স্থির, একদম নিজের মনে থাকা মানুষ। তিনি একটা ছোট লাইব্রেরি চালাতেন, তাই দিনের বেশিরভাগ সময়টা ওখানেই কাটাতেন। বাড়িতে ফিরলেও নিজের ঘরে বই নিয়ে থাকতেন। আমার সাথে তার কথাবার্তা হতো হাতে গোনা। হয়তো সকালে জিজ্ঞাসা করতেন, আজ দুপুরে কি রান্না হবে বৌমা, অথবা রাতে জিজ্ঞাসা করতেন, সবাই খেয়ে নিয়েছ, ব্যাস, এর বেশি কিছু না। আমার জীবনটা যেন একটা বড় ফাঁকা মাঠের মতো হয়ে গেল। রতনের জন্য অপেক্ষা করতে করতে আমি কখন যেন হাঁপিয়ে উঠেছিলাম। একঘেয়ে রান্নাঘর, শাশুড়িমার কড়া নজর আর সেই ফাঁকা বেডরুম সব মিলিয়ে দম বন্ধ লাগত। সেদিন রাতটা ছিল ঘোর বর্ষার রাত, বাইরে ঝমঝম করে বৃষ্টি পড়ছিল। বেশ কয়েকদিন ধরে রতনের সাথে আমার ফোনে একটু ঝামেলা চলছিল। ও কাজের চাপে খুব বিরক্ত থাকত, আর আমি মন খারাপের জন্য একটু বেশি অভিযোগ করতাম। সেদিন রাতে ফোনে খুব জোরে কথা কাটাকাটি হলো, শেষে আমি কেঁদেই ফেললাম। রতন ফোনটা কেটে দিল। আমি চুপচাপ বারান্দার একটা কোণায় গিয়ে বসলাম। আকাশ ভাঙা বৃষ্টির শব্দে আমার ভেতরের কান্না চাপা পড়ে যাচ্ছিল। শাশুড়িমা তখন গভীর ঘুমে। হঠাৎ দেখলাম আমার উল্টো দিকের ঘর থেকে, মানে শ্বশুরমশাইয়ের ঘর থেকে আলোটা জ্বালানো, দরজাটা সামান্য খোলা। তিনি হয়তো বাথরুম থেকে ফিরছিলেন। আমাকে ওখানে একা বসে থাকতে দেখে তিনি থমকে গেলেন। বৌমা, এত রাতে একা এখানে কেন? তার গলায় কোনো বিরক্তি ছিল না, ছিল একটা মৃদু উদ্বেগ। আমি চোখের জল লুকাতে পারলাম না, ধরা গলায় বললাম, কিছু না বাবা, ঘুম আসছিল না তাই। তিনি কাছে এলেন, হাতে একটা জলের গ্লাস। তিনি আমার ঠিক পাশে এসে দাঁড়ালেন। বৃষ্টি দেখছ নাকি অন্য কিছু ভাবছ? তার স্বরটা খুব নরম ছিল। আমি আর পারলাম না, ভেতরের জমানো কষ্টটা যেন বাঁধ ভেঙে বেরিয়ে এলো। আমি ফুঁপিয়ে উঠলাম। তিনি কি করবেন বুঝতে পারছিলেন না। প্রথমে একটু ইতস্তত করলেন, তারপর খুব আস্তে করে আমার কাঁধে একটা হাত রাখলেন। কাঁদছ কেন? রতন কি কিছু বলেছে? আমি মাথা নেড়ে না বললাম, না বাবা, ও কাজের চাপে থাকে, আমারই হয়তো বেশি বাড়াবাড়ি, কিন্তু আমার খুব একা লাগে বাবা। এখানে রতন নেই, মাও সারাক্ষণ বকাবকি করেন, আমার যেন দম বন্ধ লাগে। তিনি আমার কথাগুলো খুব মন দিয়ে শুনলেন। তারপর আরও কিছুক্ষণ হাতটা আমার কাঁধের ওপর রেখে দিলেন। তার সেই স্পর্শে কেমন যেন একটা শান্তি ছিল, বাবার মতো স্পর্শ, কিন্তু কেন জানি না আজ সেটা যেন শুধু বাবার স্পর্শের চেয়েও একটু বেশি কিছু মনে হচ্ছিল। তিনি হাতটা সরালেন না, তার উষ্ণতা আমার শাড়ির পাতলা আস্তরণ ভেদ করে ভেতরে একটা অচেনা অনুভূতি তৈরি করছিল। তিনি বললেন, সংসারে এমনটা হয় মা, শাশুড়ি বৌমার একটু আধটু মন কষাকষি লেগেই থাকে। আর রতনের কথা বলছ, সে তো কাজের জন্য বাইরে, কিন্তু মনে রাখবে, একটা নারীর জীবনে স্বামীর ভালোবাসা না থাকলে তার বুকটা খাঁ খাঁ করে। আমি জানি, আমি বুঝি। তিনি কথাগুলো এমন এক গভীর মমতার সাথে বলছিলেন যে আমার মনে হলো এই মানুষটাই একমাত্র আমাকে বোঝে, রতনও না, শাশুড়িমাও, শুধু এই মানুষটা।
সেদিন তিনি চেয়ার থেকে উঠে এসে আমার ঠিক পাশে দাঁড়ালেন। আমরা দুজনেই জানালার বাইরে তাকিয়েছিলাম। হঠাৎ তিনি খুব আলতো করে আমার পিঠের ওপর তার হাত রাখলেন, যেখানে শাড়ির আঁচল সরে গিয়ে সামান্য খালি ছিল ঠিক সেখানে। তার হাতের স্পর্শে আমার সারা শরীর যেন কেঁপে উঠল। আমি মাথাটা নামিয়ে নিলাম, আমার বুক ধড়ফড় করছিল। তার এই স্পর্শটা আর বাবার স্পর্শ নয়, এটা একজন পুরুষের স্পর্শ, যা একজন বিবাহিতা নারীর মনে ঝড় তুলতে পারে। তিনি আমার দিকে ঝুঁকতে শুরু করলেন, তার নিঃশ্বাস আমার কানের কাছে এসে পড়ল। তুমি খুব সুন্দর প্রীতি, তিনি ফিসফিস করে বললেন। এত মনমোড়া হয়ে থেকো না, তোমাকে হাসিখুশি দেখলে আমারও ভালো লাগবে। আমি চোখ বন্ধ করে ফেললাম। আমার ভেতরে তখন তীব্র অপরাধবোধ আর এক ভয়ঙ্কর উত্তেজনা চলছিল। আমি সরে যেতে পারতাম, কিন্তু পারিনি। তার হাতটা আমার পিঠের সেই জায়গা থেকে যেন 1 ইঞ্চিও সরেনি, বরং তার আঙুলগুলো যেন আরও একটু ভেতরে কোমর লক্ষ্য করে যাচ্ছিল। আমার শরীর তখন নিজের আয়ত্তে ছিল না। আমি শুধু চাইছিলাম এই সময়টা যেন না থামে। তিনি বুঝতে পারছিলেন, হয়তো আমার নীরবতাই তাকে আরও সাহস যোগাচ্ছিল। একটু পরে শাশুড়িমার কাশি শুনতে পেয়েই তিনি দ্রুত হাত সরিয়ে নিলেন, কিন্তু তার চোখ দুটো আমার চোখ থেকে সরছিল না। সেদিন থেকে আমাদের সম্পর্কটা আরও গভীর, আরও গোপন হয়ে গেল। আমরা এমন এক পথে পা বাড়ালাম যেখানে সামাজিক কোনো অনুমোদন ছিল না। আমাদের দেখা হতো খুব সাবধানে। রাতের বেলায় যখন শাশুড়িমা খুব গভীর ঘুমে, তখন হয়তো তিনি আসতেন আমার ঘরে কেবল 2টি কথা বলার নাম করে, অথবা আমি যেতাম তার ঘরে কোনো ছুতোয়। আমাদের সেই সব মুহূর্তগুলো ছিল খুব কম সময়ের, কিন্তু তাতে থাকা ঘনিষ্ঠতা ছিল খুব তীব্র। হয়তো তিনি আমার হাতটা ধরতেন, অথবা 2 হাতে আমার মুখটা ধরে কপালে একটা দীর্ঘ স্নেহের চুমন এঁকে দিতেন। কিন্তু সেই চুমন স্নেহ নাকি অন্য কিছু, সেটা আমরা দুজনেই বুঝতে পারতাম। তিনি আমার সমস্ত মন খারাপ আর একাকিত্বকে দূর করতে চাইলেন, কিন্তু সেটা করতে গিয়ে তিনি কখন যেন তার গোপন ইচ্ছাটার বশবর্তী হয়ে পড়লেন, আর আমি কখন যেন তার এই অপরাধের সঙ্গী হয়ে উঠলাম, সেটা আর বুঝতে পারিনি। আমার জীবনের গল্পটা এরপর কোন দিকে মোড় নিল, সেটা না হয় পরের পর্বে বলব।